আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা। আমরা এসএসসি বায়োলজি মাস্টার ক্লাস সিরিজের প্রতিজ্ঞার থেকে আজকে আমি তোমাদেরকে যে ক্লাসটা নিব সেই ক্লাসটা হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন। কোষ বিভাজন বা সেল ডিভিশনটা হইতেছে এমন একটা অধ্যায় যে অধ্যায়টা একই সাথে যারা অনেক লেখাপড়া করে তাদেরও ফেভারিট, আবার যারা কম লেখাপড়া করে একটু ফাঁকিবাজি করে তাদেরও ফেভারিট। কেন ফাঁকিবাজদের ফেভারিট? কারণ এটা খুবই ছোট্ট একটা অধ্যায়। জাস্ট ২-৩টা টপিক পড়েই এই অধ্যায়ের ফুল সিকিউ এমসিকিউ কভার করা পসিবল। সো আমি তোমাদেরকে সবগুলাই পড়িয়ে দিব ইনশাল্লাহ। আর কোন ২টা টপিক পড়ে গেলে তুমি কিন্তু পরীক্ষা হল কাঁপিয়ে ফেরত আসবা, সেই ২টা টপিকও কিন্তু বলে দিব ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করে দেই আর কথাবার্তা বেশি না বলে। সো আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। ক্লিয়ার? তো চলো আমরা সেল ডিভিশন বা কোষ বিভাজন শুরু করে দেই। প্রথমত কোষ বিভাজন তোমাদের বইয়ে ২টা কোষ বিভাজন নিয়ে কিন্তু আল্টিমেটলি আলোচনা করা আছে। একটা হইতাছে মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস বা মায়োসিস কোষ বিভাজন। বাট আরো একটা কোষ বিভাজন কিন্তু রয়েছে। সো আমি তোমাদেরকে প্রথমেই সেইটা সম্পর্কে একটু ধারণা দিয়ে আসি। মনে রাখবা কোষ বিভাজনের প্রকারভেদ যদি আমি তোমাদেরকে বলি, তাহলে কোষ বিভাজনকে টোটাল ৩টা ভাগে ভাগ করা যায়। তাহলে কোষ বিভাজনকে টোটাল কয়টা ভাগে ভাগ করা যায়? ৩টা ভাগে। তার মধ্যে ১ নাম্বার যেটা, আমি যদি এইদিকে লিখি একটু, ১ নাম্বারটা হইতাছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস। ২ নাম্বারটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস। এবং ৩ নাম্বারটা হচ্ছে মিওসিস। অনেকে বলবে ভাই মিওসিস নাকি মায়োসিস ২টাই সঠিক। তুমি ২টাই বলতে পারো, কোনো সমস্যা নাই। সো মিওসিস। খেয়াল করে দেখো তো অ্যামাইটোসিস আর মাইটোসিসের মধ্যে জাস্ট বেসিক ডিফারেন্স একটা শব্দে, সেটা হচ্ছে এ। খেয়াল করে দেখছো? চমৎকার একটা জিনিস না? দেখো মাইটোসিস আর অ্যামাইটোসিস এর মধ্যে একটাই পার্থক্য, এটা হচ্ছে এ, তাই না? তোমরা মনে রাখবা জীববিজ্ঞানে কোনো শব্দের শুরুতে যদি এ বা এন থাকে, সেই এ বা এন দ্বারা আসলে না বা নাই বা নেগেটিভ কোনো কিছুকে বোঝায়। যেমন ধরো আমি যদি বলি বায়োটিক মানে যার জীবন আছে, তাহলে অ্যাবায়োটিক মানে কি? তার জীবন নাই। খুবই নরমাল না? সো এ বা এন থাকলে কি বোঝায়? না বা নাই বোঝায়। তোমরা প্রথম অধ্যায়ে শিখছো আইসোগ্যামাস। আইসো মানে সমান, গ্যামাস মানে গ্যামিট। সো গ্যামিট যদি একই রকম বা সমান আকৃতির হয় তাহলে সেটা আইসোগ্যামাস। তাহলে বলো তো এন আইসোগ্যামাস মানে কি? সমান নয়। খুবই সিম্পল। আচ্ছা, প্রত্যেকটা নামের শেষে দেখো সিস আছে। সিস, সিস, সিস। তোমরা মনে রাখবা জীববিজ্ঞানে যদি কোনো শব্দের শেষে এই যে ওসিস থাকে, ওসিস, আর আরেকটা জিনিস থাকে অ্যাশন, এই ২টা জিনিস দ্বারা আসলে প্রসেস বোঝায়। প্রসেস বা প্রক্রিয়া। প্রসেস বা প্রক্রিয়া বোঝায়। তাহলে এই অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস কি প্রসেস বা প্রক্রিয়া? অবভিয়াসলি। এরা কোষ বিভাজনের প্রক্রিয়া, এরা সেল ডিভিশন প্রসেস, রাইট? সো এটাও কিন্তু প্রক্রিয়া। এগুলো কিসের প্রক্রিয়া? কোষ বিভাজনের প্রক্রিয়া। তাহলে প্রত্যেকটার মধ্যে দেখো আমরা লাস্টে যদি সিস বা ওসিস যেগুলো রয়েছে সেগুলোর অর্থ কিন্তু আমরা অলরেডি জানি প্রক্রিয়া, তাই না? খেয়াল করে দেখো মাইটোসিস এর শুরুতে যে মাইটো আছে, এই মাইটো কথাটা কিন্তু একটা গ্রিক শব্দ থেকে এসেছে। যে গ্রিক শব্দটা হইল মাইটোস। আর এই মাইটোস মানে হইতাছে থ্রেড বা সুতা। সুতা মানে কি বলতো? তন্তু না? তাহলে বলতো মাইটোসিসে তন্তু তৈরি হবে না? বলতো কি তন্তু তৈরি হয় মাইটোসিসে? স্পিন্ডল তন্তু। বলতো স্পিন্ডল তন্তু থেকে কি যন্ত্র তৈরি হয়? স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না? এগুলো কিন্তু তোমরা সব জানো। তো খেয়াল করে দেখো মাইটোসিসে কিন্তু স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, রাইট? তাহলে অ্যামাইটোসিস কেন নাম হইছে? অ্যামাইটোসিস মানে সে মাইটোসিস না, মাইটোসিস নয়। কেন নয়? কারণ ওখানে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না। অ্যামাইটোসিসে একটা কোষ ২টা কোষে পরিণত হয়, কিন্তু সেটা সরাসরি। এখানে কোনো জটিল পর্যায় থাকে না। যেমন মাইটোসিসে একটা কোষ ২টা কোষে পরিণত হতে গেলে, ২টা কোষে পরিণত হতে গেলে দেখো অনেকগুলা জটিল পর্যায়ে পার হয়ে তাকে বিভাজিত হতে হয়। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সো এখানে জটিল পর্যায় থাকে না। একটা কোষ সরাসরি ২টা কোষে পরিণত হয়। এবং একটা কোষ যে সরাসরি ২টা কোষে পরিণত হয় এটাকে কিন্তু সরাসরি, সরাসরি মানে ডাইরেক্ট না। ধরো আমাকে কেউ খুন করে ফেললো, তুমি ডাইরেক্ট বা সরাসরি সেটা দেখলা, তাহলে তুমি ওই খুনের প্রত্যক্ষদর্শী না। এইজন্য কিন্তু মনে রাখবে অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে বলো অ্যামাইটোসিসকে কি বলা হয়? অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। আরেকটা কথা মনে রাখবা, অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন। আচ্ছা, একটা মজার জিনিস খেয়াল করো। মাইটোসিস আর মিওসিসের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে, দেখো মাইটোসিসেও কিন্তু নিউক্লিয়াস বিভাজিত হয়,
মাইটোসিসেও কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয়, মন দিয়ে বোঝো। মাইটোসিসেও কিন্তু নিউক্লিয়াস বিভাজিত হয়, ক্রোমোজোম বিভাজিত হয়, আবার মিওসিসেও কিন্তু নিউক্লিয়াস বিভাজিত হয়, আবার ক্রোমোজোম কিন্তু বিভাজিত হয়। মনে রাখবো মাইটোসিসের বেলায় নিউক্লিয়াস বিভাজিত হয় একবার, ক্রোমোজোমও বিভাজিত হয় একবার। কিন্তু মিওসিসের বেলায় নিউক্লিয়াস বিভাজিত হয় দুইবার, কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় একবার। তাহলে পরীক্ষায় যদি মাইটোসিস আর মিওসিসের সংজ্ঞা আসে, তুমি এটা দিয়ে কিন্তু সংজ্ঞা বানিয়ে দিতে পারো। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার বিভাজিত হয় তাকে মাইটোসিস বলে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় তাকে মিওসিস কোষ বিভাজন বলে। আরেকটা কথা মনে রাখবা, এই যে মাইটোসিসে যে ক্রোমোজোম একবার বিভাজিত হয়, বিভাজনের ফলে মাতৃকোষ থেকে যে অপত্যকোষ তৈরি হয়, সেই অপত্যকোষের কিন্তু আকার, আকৃতি, গঠন এভরিথিং কিন্তু মাতৃকোষের সমান থাকে। এই যে মাতৃকোষের সমান আকার, আকৃতি, গঠন বিশিষ্ট হয় না, সমান মানে কি, যেখানে ইকুয়েশন মেনে চলে না, এই জন্য কিন্তু আলটিমেটলি মনে রাখবা মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক সেল ডিভিশন। ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। ক্লিয়ার? তাহলে এই জন্য মাইটোসিসকে আমরা কি বলবো? ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন। অন্যদিকে দেখো মিওসিসের যে শুরুতে আছে মিও, এই মিও কথাটা একটা গ্রিক শব্দ থেকে আসছে, মিওস থেকে, যে মিওস মানে হচ্ছে টু লেসেন। তোমরা সবাই জানো লেস মানে হচ্ছে কমে যাওয়া, হ্রাস পাওয়া। এজন্য কিন্তু মিওসিসকে বলা হয় কি মূলক বিভাজন? হ্রাসমূলক বা রিডাকশনাল সেল ডিভিশন। কেন এরকম নামকরণ করা হয়েছে? এরকম নামকরণ করার মূল যে কারণটা, সেই কারণটা হচ্ছে মিওসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যা থাকে তার থেকে অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, হ্রাস পেয়ে রিডাকশন হয়ে অর্ধেক হয়ে যায়। এই জন্য মিওসিসকে রিডাকশনাল বা হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, আর মাইটোসিসকে সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। অন্যদিকে অ্যামাইটোসিসকে ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ কোষ বিভাজনও কিন্তু বলা হয়। অ্যামাইটোসিস মানে মাইটোসিস নয়, সেখানে স্পিন্ডল তন্তু তৈরি হয় না, সেখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না, হয় যেটা সেটা হচ্ছে একটা কোষ সরাসরি দুইটা কোষে পরিণত হয় উইথাউট এনি জটিল মাধ্যমিক পর্যায়। চলো আমরা একটু দেখে আসি কি বলতে চেয়েছে। মাইটোসিসে যাওয়ার আগে আমরা একটু এখানে দেখে আসি। আমরা জানি জীবের বৃদ্ধি এবং প্রজনন এর উদ্দেশ্যে কিন্তু কোষ বিভাজন দরকার হয়। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে এই যে কোষ বিভাজন বা সেল ডিভিশন, আমি যদি লিখে দেখো এখানে সেল ডিভিশন, এই সেল ডিভিশনের এইমস কি, এই সেল ডিভিশনের গোলস কি, এই সেল ডিভিশনের উদ্দেশ্য কি? জাস্ট দুইটা। এক নাম্বার হচ্ছে আমাদের বৃদ্ধি, দুই নাম্বার হচ্ছে প্রজনন। এটা ভুল করা যাবে না। দেখো লেখা আছে যে কোষ বিভাজনের উদ্দেশ্যই হচ্ছে প্রজনন এবং দেহের বৃদ্ধি। ডান? আচ্ছা, জীবদের দুটো গুরুত্বপূর্ণ কোষ বিভাজন প্রক্রিয়া রয়েছে, আমরা তিনটা শিখেছি, এখানে দুইটা নিয়ে আলোচনা করা রয়েছে। একটা মাইটোসিস, একটা মিওসিস। মাইটোসিস, মিওসিস এর ডিটেলস তোমাদের কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তো চলো আমরা শুরুতেই যেটা পড়া শুরু করবো সেটা হচ্ছে মাইটোসিস। ক্লিয়ার? মাইটোসিস। আচ্ছা, দেখো কি বলছে। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত সুকেন্দ্রিক কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ তৈরি করে, এটা আমরা সবাই জানি। মাইটোসিসের নিউক্লিয়াস একবার বিভাজিত হয় কিন্তু সমানভাবে বিভাজিত হয়, আমরা সবাই জানি, রাইট? আর নিউক্লিয়াসের প্রতিটি ক্রোমোজোমও কিন্তু একবারই বিভাজিত হয়। ইভেন সাইটোপ্লাজমও কিন্তু একবারই বিভাজিত হয়। তাহলে খেয়াল করে দেখো, আমি যদি এখানে লিখি যে ইন কেস অফ মাইটোসিস, সেখানে নিউক্লিয়াস, সেখানে ক্রোমোজোম, সেখানে সাইটোপ্লাজম, সবাই কিন্তু একবার করে বিভাজিত হয়। আর শুধু যে একবার করেই বিভাজিত হয় তা নয়, আকার, আকৃতি, গঠনে, ক্রোমোজোমের যে আকার, আকৃতি, গঠনে সেটা মাতৃকোষের, মাদার সেল যেটা মাতৃকোষের যেমন থাকে, অপত্য কোষেও সেম 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 থাকে। ক্লিয়ার? আচ্ছা, এজন্য দেখো বলছে যে মাইটোসিস বিভাজনে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা ডিএনএর পরিমাণ সমান থাকে। শুধু যে ডিএনএর পরিমাণ সমান থাকে তাই নয়, হুবহু একই রকম থাকে এবং সকল আকার, আকৃতি, গঠনও কিন্তু আলটিমেটলি একই রকম হয়। ক্লিয়ার? এই জন্য মাইটোসিসকে আমরা কি বিভাজন বলতে পারি? সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন কিন্তু বলতে পারি। এই জন্য মাইটোসিসকে আমরা সমীকরণিক বা ইকুয়েশনাল সেল ডিভিশন কিন্তু বলতে পারি। ক্লিয়ার আমার কথা? ওকে। আচ্ছা, এখন দেখো এই বিভাজন কিন্তু আলটিমেটলি আমরা জানি প্রকৃত নিউক্লিয়াসে হয়, ইউক্যারিওটিক জীবের ক্ষেত্রে হয়। তাহলে ইউক্যারিওটিক জীবের দেহকোষে মাইটোসিস হয়। কেন দেহকোষে মাইটোসিস হয় তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। ধরো কথার কথা, এটা হইতেছে একটা জীবের দেহকোষ, এটা হইতেছে একটা জীবের দেহকোষ। ধরে নাও এইটা তোমাদের মমিত ভাই, এটা তোমাদের মমিত ভাই, মমিত ভাই দেহকোষ। আমরা সবাই জানি দেহকোষ কিন্তু অলওয়েজ কি হয়? দেহকোষ কিন্তু অলওয়েজ ডিপ্লয়েড হয়। দেহকোষ অলওয়েজ ডিপ্লয়েড হয় না? ডিপ্লয়েড হয়, এক্স্যাক্টলি। সো এই দেহকোষে কিন্তু আলটিমেটলি ঘটে মাইটোসিস। হ্যাঁ, আর মনে রাখবা এই দেহকোষ থেকে
যখন মিওসিস হয়ে যাবে, আমি একবার একটু জাস্ট বলে দেওয়ার জন্য বলে দিচ্ছি, মিওসিস মানে রাসমূলক বিভাজন, 2n হয়ে যাবে না n, তখন কিন্তু এটা হয়ে যাবে জনন কোষ। তাহলে আলটিমেটলি দেহকোষ থেকেই কিন্তু জনন কোষ সৃষ্টি হয় মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে। আর ওই দেহকোষের যত বৃদ্ধি ঘটবে না, তার ওই যে 2n থেকে 2nই থাকবে, 2nই থাকবে, এগুলো সব মাইটোসিস। এগুলো সব কি সিস? মাইটোসিস। ওকে, যদি সেম থাকে মাইটোসিস, অর্ধেক হয়ে যায় মিওসিস। সেম থাকলে মাইটোসিস, অর্ধেক হয়ে গেলে মিওসিস। তাহলে দেখো কি বলছে, দেহকোষে ঘটে মাইটোসিস। আচ্ছা, যার কারণে কিন্তু উদ্ভিদের কি হয়, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং পরিবর্ধন বা বাড়ে। প্রাণীর দেহকোষ এবং উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের যেসব ভাজক টিস্যু রয়েছে, কি কি ভাজক টিস্যু আছে আমরা সবাই জানি, যা যা আছে, কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, কুড়ি, বর্ধনশীল ভ্রূণ, যা যা আছে, এটা উদ্ভিদের সব কিছু, এটা প্রাণীর সব জায়গায়, ওর দেহের সব কিছুতে কি ঘটবে, দেহকোষের সব জায়গায় মাইটোসিস ঘটবে। দেহকোষ মানে মাইটোসিস ঘটবে, সেটা মূল হোক, কাণ্ড হোক, মূলের অগ্রভাগ হোক, ভ্রূণ হোক, বর্ধনশীল ভ্রূণ হোক, বর্ধনশীল মুকুল হোক, যাই কিছু হোক না কেন, দেহকোষ বললেই বুঝবা অলওয়েজ মাইটোসিস। জনন কোষ বললে বুঝবা মিওসিস। ডান? নেক্সট। আচ্ছা, মাইটোসিসের যে পর্যায় সমূহ নিয়ে আমরা কিন্তু আলটিমেটলি আলোচনা করব। চলো, মাইটোসিসের পর্যায় সমূহ নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে আমরা বেসিক জিনিস দেখায় আসি। দেখো, মাইটোসিস ক্লিয়ার? তোরা সবাই মনে রাখবা, এই মাইটোসিসের, আমি যদি মাইটোসিসকে দুইটা ফেজ বা পর্যায়ে ভাগ করতে চাই, তাহলে আমরা দুইটা ফেজ বা পর্যায়ে ভাগ করতে পারবো। তোমাদের একটা হচ্ছে ইন্টারফেজ, ইন্টারফেজ, এটা হচ্ছে এম ফেজ। কোনটার মিনিং কি তোমাদেরকে আমি বলে দিয়ে আসি। মনে রাখবা, ইন্টার মানে মধ্যবর্তী, ফেজ মানে পর্যায়। তাহলে ভাই কেন ওর নাম ইন্টারফেজ হয়েছে এটাও বলে দিচ্ছি। ধরো এটা একটা এম ফেজ, এটা আর একটা এম ফেজ। আমি যদি বলি এর মাঝখানে, এর মাঝখানে, মাঝে একটা পর্যায় হবে, তার নাম কি? তার নাম হবে ইন্টারফেজ। ওকে, আর এই যে এম ফেজের যে এম, এই এম কথাটা আসে মাইটোটিক থেকে। মনে রাখবা, টিক মানে সম্পর্কিত, টিক মানে সম্পর্কিত, মাইটোটিক মানে মাইটোসিস সম্পর্কিত। তাহলে মাইটোসিস সম্পর্কিত যে কোনো কিছুকে আমরা মাইটোটিক বলবো। তাহলে মাইটোসিস সম্পর্কিত যে পর্যায়, মাইটোটিক পর্যায়, মাইটোটিক ফেজ। আর যেখানে মাইটোটিক ফেজের জন্য প্রস্তুতি নেওয়া হবে, যেখানে মাইটোটিক ফেজের জন্য সবকিছু রেডি করা হবে, সেটাকে আমরা বলবো ইন্টারফেজ। তাহলে এই ইন্টারফেজকে কিন্তু আমরা বলতে পারি একটা প্রস্তুতি পর্যায়। আর যেখানে প্রস্তুতি হবে, সেখানে কিন্তু কোনো বিভাজন হবে না, সো এটাকে কিন্তু আমরা বলতে পারি অবিভাজন পর্যায়। আর মাইটোটিক ফেজ যেহেতু মাইটোসিস হবে, সো এটাই কিন্তু আলটিমেটলি বিভাজন পর্যায়। ক্লিয়ার? আরেকটা কথা তোমরা মনে রাখবা, তাহলে তোমার মেডিকেলে পড়ার খুব স্বপ্ন, তুমি মেডিকেলে পড়ার জন্য যে ভর্তি পরীক্ষাটা দিবা, ওটা কিন্তু মাত্র 1 ঘন্টার হয়, কিন্তু ওইটার জন্য সারা জীবন তোমাকে প্রিপারেশন নিতে হয়। সো মেইন ঘটনা কিন্তু অনেক কম সময়ে ঘটে, প্রস্তুতি বেশি সময় লাগে। সো ইন্টারফেজেই কিন্তু মনে রাখবা কোষ চক্রের প্রায় 90 থেকে 95% সময় ব্যয় হয়। অন্যদিকে এম ফেজ যেটা, যেখানে বিভাজন হয়, তাহলে মাত্র 5 থেকে 10% সময় কিন্তু এখানে ব্যয় হয়। ক্লিয়ার? তো যদি ধরে নিই, ধরো এইটা যদি টোটাল একটা মাইটোসিস হয়, তাহলে এই মাইটোসিসের 90 থেকে 95% সময় কিন্তু যাবে ইন্টারফেজে, যেটাকে আমরা বলবো প্রস্তুতি পর্যায়। ওকে, আর এইটুকু হইতাছে তোমার এম ফেজ বা বিভাজন পর্যায়। এইটুকুর মধ্যে আবার দেখো দুইটা ভাগ আছে। এর মধ্যে একটা জায়গায় নিউক্লিয়াস বিভাজিত হয়, আর অল্প একটু জায়গায় সাইটোপ্লাজমের বিভাজন ঘটে। ওকে, এই নিউক্লিয়াসের বিভাজন, এটাকেই কিন্তু বলা হয় আলটিমেটলি তোমার ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কেন এমন নামকরণ হয়েছে একটু বুঝিয়ে দিই।
একটু আগে তোমরা শিখছো সিস মানে হচ্ছে প্রক্রিয়া, সিস মানে হচ্ছে প্রক্রিয়া। কাইনেটিক এনার্জি শুনছো না, গতিশক্তি, তাহলে কাইনেসিস মানে গতির প্রক্রিয়া। মনে রাখবা কোষের ক্ষেত্রে যখন গতি হয় তখন ওই কোষটা বিভাজিত হয়, মানে একমাত্র বিভাজনের সময় গতি থাকে, যেন গতির প্রক্রিয়াকে কিন্তু আমরা বিভাজনের প্রক্রিয়াও বলতে পারি। তাহলে কাইনেসিস মানে আমরা গতির প্রক্রিয়াও বলতে পারি, যেহেতু ওই সময় বিভাজিত হয় যেন ওটাকে আমরা বিভাজনের প্রক্রিয়াও বলতে পারি। আর তোমাদেরকে প্রথম অধ্যায়ে আমি শিখিয়েছি ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ক্যারিওকাইনেসিস কার বিভাজনের প্রক্রিয়া? নিউক্লিয়াসের বিভাজনের প্রক্রিয়া। তাহলে বলতো সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়াকে কি বলবো? সাইটোকাইনেসিস। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। ওকে, মনে থাকবে। আর তোমরা যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 5টা পর্যায়ে পড়ো, এটা হচ্ছে ক্যারিওকাইনেসিসের অন্তর্ভুক্ত। এর চেয়ে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা বোধহয় তোমাকে এর আগে কেউ দেয় নাই, সো আশা করছি তুমি বুঝতে পারছো। তো চলো আমরা সরাসরি মাইটোসিসের যে পর্যায়সমূহ একটু পড়ে আসি। দেখো, মাইটোসিস বিভাজনের প্রথমেই দেখলে তোমরা কি ঘটে? ক্যারিওকাইনেসিস ঘটে, ফলে নিউক্লিয়াসের বিভাজন যেটা সেটা হয়, এবং পরবর্তীতে কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস ঘটে। ক্লিয়ার? আচ্ছা, বিভাজন শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এই প্রস্তুতিমূলক কাজটা যে পর্যায়ে হয় সেই পর্যায়ের নাম কি, এটা তোমাদেরকে কিন্তু আলাদা করে আর বলা লাগবে না, যার নাম হইতাছে ইন্টারফেজ। ক্লিয়ার? এবং আমরা আলটিমেটলি নিউক্লিয়াসের বিভাজনের যে প্রক্রিয়া অর্থাৎ ক্যারিওকাইনেসিসের যেটা শুনছি, এইখানেই কিন্তু আলটিমেটলি 5টা পর্যায়ে ভাগ করবা তোমরা। সেই 5টা পর্যায়ের নাম হইতাছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তাহলে বলো তো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলা কি আলটিমেটলি তোমার সাইটোকাইনেসিসের পার্ট নাকি ক্যারিওকাইনেসিসের পার্ট? বুঝতেই পারতেছো, এটা ক্যারিওকাইনেসিসের পার্ট। তাহলে কি কি আছে দেখো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। শিখিয়ে দিয়েছি তোমাদের সবাইকে। ফেজ মানে পর্যায়। বলো, ফেজ মানে কি? ফেজ মানে পর্যায়। প্রোফেজের দেখো যে প্রো, এই প্রো মানে আদি, ফেজ মানে পর্যায়, তাহলে প্রোফেজ হলো আদি পর্যায়। প্রো মানে তো তোমরা সবাই জানো আদি। মনে রাখবো, মতে মেটা, মতে মধ্য, আর ফেজ মানে তো পর্যায়। তাহলে প্রোমেটাফেজ হচ্ছে আদি মধ্য পর্যায়। তো মেটা মানে কি? মেটা মানে মধ্য, ফেজ মানে পর্যায়, তাহলে মেটাফেজ কি পর্যায়? মধ্য পর্যায়। অ্যানা মানে গতি, তাহলে এটা কি পর্যায়? গতি পর্যায়। টেল বা লেজ, লেজ শেষের দিকে থাকে না, শেষে, এই জন্য এটা শেষ পর্যায়। আর আমরা জীবনের শেষ পর্যায়কে বলি না অন্তিমকাল, অন্ত মানেও শেষ, বা এটাকে আমরা বলতে পারি অন্ত পর্যায়। আশা করছি তোমরা প্রত্যেকটা নামের যে অর্থ রয়েছে সেই অর্থ কিন্তু সুন্দরভাবে বুঝতে পারছো। সো এখন আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজের ডিটেলস আলোচনা করার কিন্তু চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসো কি? প্রথমে আসো প্রোফেজ। হ্যাঁ, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে, আরো অনেক জায়গায় এসেছে। আমরা এটা একটু ডিটেলসে পড়ার চেষ্টা করব, শুরু করব। একটা কথা মনে রাখবা, তাহলে শুরুতেই লেখা আছে যে প্রো মানে কি। দেখো তো, প্রো মানে হচ্ছে পূর্বে, আদি, আগে, পূর্বে, শুরু। তাহলে বলো, প্রোফেজ কি পর্যায়? প্রোফেজ হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায়। বলতো, এই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আমরা যা কিছুই পড়ি না কেন, এগুলা সব কার অংশ? এগুলা কি ক্যারিওকাইনেসিসের অংশ না সাইটোকাইনেসিসের অংশ? তোমরা কিন্তু সবাই জানো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ হচ্ছে ক্যারিওকাইনেসিসের অংশ। তার মানে এখানে নিউক্লিয়াস বড় হবে, সরি নিউক্লিয়াসের বিভাজন হবে। তার মানে এখানে নিউক্লিয়াসের কি হবে? নিউক্লিয়াসের বিভাজন হবে। ধরে নাও, যদি আমি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজকে একটা খেলা চিন্তা করি, তাহলে খেলার মাঠ কোনটা? নিউক্লিয়াস না? কারণ এর প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াসেরই বিভাজন ঘটবে না? তাহলে প্রোফেজ যখন আমি শুরু করব, শুরু করতে গেলে খেলার মাঠটা বড় হইতে হবে না? এই জন্যই দেখো বলছে প্রোফেজের শুরুতে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়। ক্লিয়ার? ধরে নাও তাহলে প্রোফেজের একদম শুরুতে, ধরো এটা যদি একটা কোষ হয়, এটা যদি কোষের মধ্যে একটা নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসটা আকারে বড় হবে। ক্লিয়ার? নিউক্লিয়াসটা আকারে বড় হবে। আর কথা বলে রাখি, বলতো এই যে এটা নিউক্লিয়াসের এই যে অংশটা, এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন।
দেখো নিউক্লিয়াসের মধ্যে কিন্তু একটা কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে একটা কেন্দ্র থাকে, তার নাম কি বলো? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। এবং এই নিউক্লিয়াসের চারপাশ দিয়ে দেখো এরকম সুতার মতো ভিন্ন অংশ বের হয়, সুতার মতো। মনে রাখবা টিন মানে সুতা, টিন মানে সুতা। এগুলাকে কিন্তু আমরা ক্রোমাটিড এখনো বলতে পারবো না, ক্রোমোজোম বলতে পারবো না, কিন্তু টিন মানে সুতা, এই জন্য আমরা কি বলে ডাকতে পারি? ক্রোমাটিন। ওকে, এর মধ্যে মনে রাখবো আমরা টিন মানে হচ্ছে সুতা, টিন মানে সুতা। এই বন্ধু সবাই বুঝতে পারছো? তাহলে আমরা জানি প্রোফেজ শুরু হওয়ার শুরুতে কি হবে? নিউক্লিয়াস আকারে বড় হবে। চলো আমরা দেখে আসি। ধরে নাও এটা হইতাছে একটা কোষ, যে কোষের মধ্যে তার নিউক্লিয়াস প্রথমে আকারে বড় হয়েছে। ওকে, আমি লিখে দিলাম এখানে ধরে 1 নাম্বার করে। 1 নাম্বার আমরা পড়তেছি কিন্তু প্রোফেজ প্রথমে কি আকারে বড় হবে? নিউক্লিয়াস আকারে বড় হবে। ওকে, এরপরে আসো যেটা হবে, দেখো এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস আছে না, এবং নিউক্লিয়াসের চারপাশে কি রয়েছে? ক্রোমাটিন রয়েছে না? ধরো ওই যে এইটা হইতাছে একটা ক্রোমাটিন। তোমরা মনে রাখবা এই ক্রোমাটিন থেকে পানি বের হয়ে যায়। পানি যদি বের হয়ে যায় বলো, তোমরা তাকে কি বলবো? পানি বিয়োজন বলবো। তোমরা কি একটা মজার জিনিস জানো? যদি কখনো কোনো কোষ থেকে পানি বের হয়ে যায় তাহলে কি হবে? তোমরা নুডলস দেখছো না, ম্যাগি নুডলস, পেঁচানো 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 থাকে। যদি এটাকে পানিতে দাও, গরম পানিতে দাও, তাহলে ওই পেঁচানোটা প্যাচ খুলে লম্বা হয়ে যায় না? তার মানে যখন তুমি ওকে পানি দিচ্ছ, অর্থাৎ পানি যোজন করতেছো, তখন কিন্তু এটা প্যাচ খুলে লম্বা হয়ে যাচ্ছে। তাহলে বলো তো, আমি যদি পানি বের করে নেই তাহলে ওটা প্যাচ 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 হয়ে যাবে না? তাহলে যখনই তুমি জল বিয়োজন করবা তখন কিন্তু এই জিনিসটাই কিন্তু এরকম করে পেঁচিয়ে যাবে। কি হয়ে যাবে বলো? পেঁচিয়ে যাবে। খেয়াল করে দেখো, এরকম করে কিন্তু পেঁচিয়ে যাবে। তোমরা আমাকে এতটুকু বলো, যখন পেঁচিয়ে যায় তখন এটা আগে লম্বা ছিল, এখন এটা আগের থেকে খাটো হয়ে গেছে না? এবং খাটো হওয়ার কারণে, পেঁচানোর কারণে এটা মোটা হইছে না? তাহলে ক্রোমোজোম গুলা কি হবে? মোটা ও খাটো হবে। তো 2 নাম্বার কি লিখবো? নিউক্লিয়াস আকারে বড় হওয়ার পরে পানি বিয়োজন হয়, পানি বিয়োজন হয়। আর পানি বিয়োজন হলে ক্রোমোজোম গুলো, ক্রোমাটিন গুলো মূলত মোটা ও খাটো হয়। যদিও তোমাদের বইয়ে দেখবা লেখা আছে যে পানি বিয়োজনের ধারণাটা আসলে আগের ধারণা। তোমরা ইন্টারে যখন আবার উঠবা তখন দেখবা না পানি বিয়োজন আছে, তো তোমরা ওইটাই শিখে রাখো। পরীক্ষা আসলে পানি বিয়োজন কথাটা একটু লিখবা না, কিন্তু বাকি সবকিছু লিখে দিবা। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি চিন্তা করো তো, ধরো এটা আগে ছিল চিকন, এখন হচ্ছে মোটা। এই ধরো কথার কথা, মহাকাশ থেকে আমাকে দেখতেছে আর চিকন কাউকে দেখতেছে, কাকে দেখতে পারবে? আমাকে দেখতে পারবে না। তো মোটা হইলে দৃষ্টিগোচর হয় না জিনিসটা? এই মোটা হইলে কি হয়? দৃষ্টিগোচর হয় না? তার মানে মনে রাখবা মাইটোসিসের কোন পর্যায়ে অণুবীক্ষণ যন্ত্রে ক্রোমাটিন গুলো দৃষ্টিগোচর হয়? অবশ্যই কোথায়? প্রোমেটাফেজে মোটা হইছে। তাহলে এটা আমরা মনে রাখবো এইভাবে মোটার সাথে সম্পর্কিত। এই মোটার সাথে কার সম্পর্কিত? দৃষ্টিগোচরের সম্পর্কিত। আবার চিন্তা করো, ধরো একটা মোটা মানুষের গায়ে যদি তুমি রং ঢেলে দাও, তাহলে যেটাকে আমরা ক্ষমতাটা বলবো রং ধারণ ক্ষমতা, মোটা মানুষের গায়ে যদি ঢেলে দাও তাহলে রং ধারণ ক্ষমতা তার বেশি না? তাহলে সে কি প্রাপ্ত হয়? রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়। ক্লিয়ার? তাহলে বলো মাইটোসিসের কোন পর্যায়ে রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়? যে ধাপে মোটা হয়। তাহলে মোটা হয় কোন ধাপে? প্রোমেটাফেজে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এ মোটা হইছে না? যেহেতু সে মোটা হইছে, যেহেতু সে মোটা হইছে, তাহলে তাকে চাইলে আমরা কি করতে পারি? তাকে চাইলে আমরা, ধরো তুমি যে মিডিল বরাবর চিন্তা করো, এর মাঝখান দিয়ে 2 ভাগে ভাগ করতে পারি না? এর মাঝখান দিয়ে 2 ভাগে ভাগ করতে পারি না? তারপর তো মাঝখান দিয়ে যদি 2 ভাগে ভাগ করা যায় তাহলে আমরা কি বলতে পারি? ক্রোমাটিন গুলো মাঝখান দিয়ে মানে কি? অনুদৈর্ঘ্য হবে নাকি অনুপ্রস্থ হবে? তাহলে অনুদৈর্ঘ্য বরাবর, এটা কাটা, হ্যাঁ, অনুদৈর্ঘ্য বরাবর 2 ভাগে বিভক্ত হয়।
ফলে কেমন হয় চিত্রটা দেখো, এই যে এই ধরে নাও এইটাই একটা সেন্টার ছিল, মাঝখানে দুই ভাগে ভাগ হলে এই সাইড একটা এই সাইড একটা, এই যে এই সাইড একটা এই সাইড একটা, সেম ভাবে নিচে এই সাইড একটা এই সাইড একটা। ফলে বলতো কয়টি ক্রোমাটিড তৈরি হয়? দুইটি ক্রোমাটিড তৈরি হয়। মনে থাকবে? আরেকটা কথা মনে রাখবা, সে কথাটা হইতাছে এই যে প্রথমে আমি আঁকছিলাম এইখানে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস পানি বিয়োজনের সাথে সাথে, মনে রাখবা বিতে বিয়োজন বিতে বিলুপ্তি, বিতে বিয়োজন বিতে বিলুপ্তি। তাহলে পানি বিয়োজনের সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস গুলো বিলুপ্তি ঘটতে শুরু করে। তাহলে আমি লিখে দিই এটা 5 নাম্বার, হ্যাঁ এটা 6, এটা 6। কার কার? নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস এর বিলুপ্তি ঘটে যায় না, কিন্তু ঘটতে শুরু করে আর কি, ঘটতে শুরু করে। তো দেখো মাইটোসিস সম্পর্কে আমরা কি কি শিখলাম? মাইটোসিস এর প্রোফেজ সম্পর্কে কি শিখলাম? প্রোফেজে নিউক্লিয়াস নিয়ে খেলা হবে, সবকিছুতে নিউক্লিয়াস নিয়ে খেলা হবে, খেলার মাঠ বড় হবে। তাহলে প্রথমে নিউক্লিয়াস আকারে বড় হয়, এবার ক্রোমাটিন থেকে পানি বের হয়ে যায়, জল বিয়োজন হলে ওইটা পেঁচায় যায়, পেঁচায় গেলে মোটা খাটো হয়, মোটা হলে রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, অনুদৈর্ঘ্যে দুই ভাগে ভাগ করা যায়, ফলে দুইটা ক্রোমাটিড তৈরি হয়। এবং বিতে বিয়োজন বিতে বিলুপ্তি, পানি বিয়োজনের সাথে সাথে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু করে। তাহলে চলো প্রোফেজের যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো কি দেখো। এই যে জলীয় ভাব হারাতে থাকে, মানে পানি বিয়োজন হয়, ডান। ফলে দেখো ক্রোমোজোমগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে মোটা ও খাটো হয়। সেন্ট্রোমিয়ারের মাধ্যমে দেখো দুই ভাগে বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি করে। পড়াইছি না? আর যে পেঁচায় যায় বলছি না, পেঁচিয়ে যায়, পেঁচিয়ে যায় মানে কি? কুণ্ডলিত অবস্থায় থাকে। পেঁচিয়ে যায় মানে কি বলো? কুণ্ডলিত অবস্থায় থাকে। ওকে, নেক্সট দেখো আরো কি কি আছে, আগে আমরা একটু দেখে আসি। ও, এটাতে আর দেয় নাই। সো নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি করতে শুরু করে, রং ধারণ ক্ষমতা প্রাপ্ত হয়, এই জিনিসগুলো। তাহলে দেখো এটা প্রোফেসর শুরুর দিকে, এটা চিন্তা করে যে শেষ ধাপ দেখে, যে শেষ অবস্থা কি? এই যে একটা নিউক্লিয়াস, একটা কোষ, এর মধ্যে নিউক্লিয়াস, আমরা কি পাইছিলাম? এই যে এরকম ছোট হয়ে গেছে, এরকম দেখছো, এই যে সবগুলা অনেকগুলা দেওয়া আছে। মাঝখানে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এই দুইটা হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে। আর এর মধ্যে যেখানে কেন্দ্র এখনো আছে, এটা হচ্ছে নিউক্লিওলাস, এখনো আছে, ওটা বিলুপ্তি ঘটতে আস্তে 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 করে শুরু করবে। এমনকি যে নিউক্লিয়ার মেমব্রেন দেখতেছে, এটাও বিলুপ্তি ঘটতে শুরু করবে। ওকে, সো এরপরে আমরা কি পড়বো দেখো, এরপরে আমরা পড়বো হচ্ছে প্রোমেটাফেজ। কি মেটাফেজ? প্রোমেটাফেজ। দেখো প্রোমেটাফেজে কি হবে আমরা একটু দেখি। দেখো প্রোফেজে আমার লাস্টের দিকে কোন অবস্থায় ছিল? এই এই ধরে নাও এখানে কিছু আমরা দিয়ে দিই, তো এটা হচ্ছে প্রোফেজ ছিল, হ্যাঁ প্রোফেজ। প্রোমেটাফেজে কি হবে দেখো, সহজে বলে দিই তোমাদেরকে। প্রোমেটাফেজ, এই প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে। তো স্পিন্ডল যন্ত্র তৈরি হতে গেলে স্পিন্ডল তন্তু দ্বারা তৈরি হতে হবে না? মানে স্পিন্ডল যন্ত্রটা কেমনে তৈরি হবে সেটা একটু বোঝাই দিই। ধরো এটা একটা কোষ, ধরো এটা হইতেছে নিউক্লিয়াস, যেহেতু আমরা জানি নিউক্লিয়াস কি বিলুপ্তি করতে শুরু করতেছে না, তো এই নিউক্লিয়াস, নিউক্লিয়াস যে মেমব্রেন, এটা বিলুপ্তি করতে শুরু করতেছে। এইখানে ধরো আমরা সবাই জানি এটা যদি নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসের কাছে কিন্তু থাকে সেন্ট্রিওল। সেম ভাবে এখানে দেখো কি আছে, দুইটা সেন্ট্রিওল আছে, এখানে একটা কি আছে, সেন্ট্রিওল আছে। কিন্তু ওই সেন্ট্রিওল গুলো সমকোণে আছে না? আমরা এখানে লিখে দিই, সেন্ট্রিওল গুলা কিন্তু সমকোণে অবস্থান করে, সমকোণে। এখন এই সেন্ট্রিওল থেকে কি হয় জানো? এই যে সেন্ট্রিওলটা দেখতেছো না, আমি তোমাদেরকে একটু দেখাই।
এই যে ধরো এই যে সেন্ট্রিওল না, এই সেন্ট্রিওল থেকে এখন যেটা হয় এরকম করে স্টার রশ্মি বিস্তৃত হয় এই। ওকে, তো এখান দিয়েও কিন্তু হবে, এই সাইড দিয়েও হবে, এই সাইড দিয়েও কিন্তু, এর মাথা এই সাইড দিয়েও কিন্তু হবে, এখান দিয়েও কিন্তু হবে। ওকে, চারিদিক দিয়ে কিন্তু হবে আলটিমেটলি। এগুলাকে কি বলে জানো? এগুলা দেখতে অনেকটা তারার মতো লাগে, তারা। মানে একবার তারাকে ইংলিশে বলা হয় স্টার, বায়োলজিতে বলা হয় স্টার। এই রশ্মিগুলাকে তখন আমরা কি রশ্মি বলবো? স্টার রশ্মি। মনে থাকবে? কি রশ্মি? স্টার রশ্মি। এবার দেখো তো এখানে এই যে তন্তুগুলো তৈরি হয়েছে না, এই যে তন্তু, এই যে প্রত্যেকটা তন্তু এক একটা একটা স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু। আর স্পিন্ডল তন্তু সবগুলা মিলে দেখো, এই যে আমরা যদি মিডিল চিন্তা করি এখান দিয়ে, তাহলে এই সাইডে আর এই সাইডে এক সেট না, এই পুরোটা মিলে আমরা এটাকে বলবো কি? স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র। খেয়াল করো তো, স্পিন্ডল যন্ত্রের দুইটা মেরু আছে না? এই একটা মেরু, এই একটা মেরু। এই দুই মেরু ঠিক মধ্যবর্তী যে অংশ, যদি এগুলো দিয়ে দিই, মধ্যবর্তী যে অংশ, এই যে মাঝের যে অংশটা, তাহলে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর যে মধ্যবর্তী অংশ, এটাকে তোমরা সবাই জানো, এটাকে বলে বিষুবীয় অঞ্চল। বিষুবীয় অঞ্চল, বা এর একটা অপর নাম আছে, সেই নামটা হচ্ছে ইকুয়েটর। ইকুয়েটর। বলতে পারবো ইকুয়েটর নাম কেন হয়েছে? আর ইকুয়েটর কথা ইকুয়েশন থেকে আসছে। খেয়াল করছো, এই মেরু আর এই মেরু ঠিক মাঝখানে, মাঝে সমতা রক্ষা করছে না, এই জন্য ইকুয়েশন থেকে ইকুয়েটর। ক্লিয়ার? তোমরা কি কি শিখলাম দেখো। প্রোমেটাফেজে স্পিন্ডল তন্তু তৈরি হয়, স্পিন্ডল যন্ত্র তৈরি হয়, স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অংশকে বলা হয় বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর। এখানে কিন্তু তোমার স্টার রশ্মি তৈরি হয়, এগুলো আমরা পড়ছি না? জাস্ট কি হবে দেখো, প্রোফেজের এই যেগুলো তোমরা দেখতেছো, এই যেগুলা, এইগুলো এখন খালি কি করবা? এই যে এইখানে লাগাই দিবা, তাহলে কাহিনী শেষ। এই যে এই, হ্যাঁ ব্যাপারটা কেমন তোমাদের দেখাই। ধরো কথার কথা, সে এই তো বিলুপ্তি ঘটতে শুরু হয়েছে। আমি যখন দেই, ধরো কথার কথা, যে এই দিলাম, এই দিলাম। ওকে, জাস্ট তোমরা ওইটাকে এখানে যুক্ত করে দিবা, তাহলে হয়ে গেল প্রোমেটাফেজ। এখন খেয়াল করো তো, যুক্ত করতে গেলে ধরো এই যে এইটা একটা ক্রোমাটিন, এটা একটা ক্রোমাটিন, আর এটা ধরো একটা ক্রোমাটিড, ক্রোমোজোম জোড় ধরো। এখানে এই ক্রোমাটিনের সাথে এটাকে যোগ করতে গেলে কোনো একটা ফাইবার লাগবে না? একটা ফাইবার বা তন্তু লাগবে না? এবং সেই তন্তুটা এইটাকে ওইটার সাথে আকর্ষণ করবে না? আকর্ষণ। এই জন্য ওটাকে কি তন্তু বলে? আকর্ষণ তন্তু। আকর্ষণ মানে কি? অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন থেকে মনে রাখবা ট্রাকশন, তাহলে এটাকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার। তা যদি বলে আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার কোথা দেখা যায়, সেটাও প্রোমেটাফেজে। ওকে, চলো আমরা প্রোমেটাফেজের চিত্রটা একদম দেখে আসি। এই যে দেখছো, এটা সেন্ট্রিওল, সেন্ট্রিওল এগুলো তৈরি করছে। এই যে এটা একদম এটার সাথে লেগে আছে, আমরা যেভাবে দেখাই দিচ্ছি তোমাদেরকে আর কি। সো প্রোমেটাফেজের কাহিনী কি কি আছে আমরা একটু পড়ে আসি, কি কি কাহিনী দেওয়া আছে। এই যে দেখো, এ পর্যায়ে স্পিন্ডল তন্তুগুলোর সাথে আলটিমেটলি কি তৈরি হয়? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, যন্ত্রের সৃষ্টি। এই যে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলেছি, বলছি না? আচ্ছা, স্পিন্ডল তন্তুগুলাকে কি বলা হয়? স্পিন্ডল ফাইবার, বলছি না? ওই যেখানে আকর্ষণ হয় সেটা কি তন্তু? আকর্ষণ তন্তু বা ট্রাকশন ফাইবার, বলছি। যেহেতু ক্রোমোজোমের আকর্ষণ হয়, জন্য কিন্তু ক্রোমোজোমাল তন্তু বলা হয়। ওকে, আর প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও আর কি কি হয়? এই যে স্টার রশ্মি দেখা যায়, এটা কিন্তু অস্টার রে না, এটা হচ্ছে স্টার রে, স্টার রে। আর এখানে দেওয়া আছে না যে শেষে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি ঘটে। এটা তোমাদের 9-10-এ এটা পড়া যাবে না। 9-10-এ যদি বলে কোথায় সম্পূর্ণ বিলুপ্তি ঘটে, অ্যান্সার হচ্ছে মেটাফেজে। ইন্টারেজে তুমি এটাই শিখবা। সো মনে রাখবা, প্রোফেজে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্তি ঘটতে শুরু করে, মেটাফেজে সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। কিন্তু ইন্টারে কি শিখবা? প্রোমেটাফেজে ঘটে। ওটা এখন ভুলে যাও তোমরা, এখন 9-10-এ যে ভুল আছে, ভুলটাই আমাদেরকে শিখতে হবে। এরপরে আসো কি? মেটাফেজ। এরপরে কি? মেটাফেজ। তোদের একটা সংক্ষেপে বলে দিই মেটাফেজের কাহিনী কি। দেখো, মেটাফেজ। ওকে, তো মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মধ্য।
ফেজ মানে হচ্ছে পর্যায়, তাহলে মেটাফেজ মানে মধ্য পর্যায় না? ধরো এটা যদি হয় একটা কোষ, এর মাঝখানে নিউক্লিয়াস আছে না? এর মাঝখানে নিউক্লিয়াস আছে না? প্রায় বিলুপ্ত হয়ে গেছে, আছে না? এখানে কি যন্ত্র আছে? স্পিন্ডল যন্ত্র আছে না? আগে যেটা ছিল এইটা যেখানে ছিল না কেন, মেটাফেজ মানে মধ্য না? সো এখন ওই ক্রোমোজোম গুলোকে আমরা কই নিয়ে আসবো? একদম ঠিক মিডিলে নিয়ে আসবো, এই যে মিডিল নিয়ে আসবো, একদম মিডিলে নিয়ে আসবো। যখন একদম মাঝ বরাবর চলে আসবে তখন সেটা মেটাফেজ। খেয়াল করে দেখো তো, এই যে মেটাফেজ না, একদম দেখো তো মাঝে আছে না? এই যে মাঝ বরাবর আছে। আগে কিন্তু আমরা এইখানে দিছি, এইখানে দিছি, এইখানে দিছি, এইখানে দিছি, বিভিন্ন জায়গায় দিছি না? যখনই মাঝখানে চলে আসবে, মাঝখান মানে মেটা, এই জন্য এটা মেটাফেজ। মাঝখান মানে মেটা, এই জন্য এটা কি ফেজ? এটা মেটাফেজ। মেটাফেজ সম্পর্কে কিছু কথা মনে রাখবা। মেটাফেজ সম্পর্কে কিছু কথা মনে রাখবা। আমরা প্রোফেজে পড়ছিলাম না মোটাও খাটো হয়? মেটাফেজে সবচেয়ে বেশি মোটাও খাটো হয়। এটা আমরা কিভাবে মনে রাখবো? একমাত্র দেখো মেটাফেজের মধ্যেই কিন্তু মেটা বা মোটা আছে, নামের মধ্যেই যার মোটা মোটা আছে সেই সবচেয়ে বেশি মোটা খাটো হবে। তাহলে বলো প্রোফেজে কি হয়? মোটা খাটো হয়। কোথায় সবচেয়ে মোটা খাটো হয়? মেটাফেজে। প্রোফেজে কি হয়? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে শুরু করে। আর মেটাফেজে কি হবে? এখানে সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। তোমরা ইন্টারে উঠে শিখবা এই সম্পূর্ণ বিলুপ্ত ঘটে প্রোমেটাফেজে, বাট 9-10-এ সম্পূর্ণ বিলুপ্ত ঘটবে কোথায়? মেটাফেজে। ক্লিয়ার? আর ওই যে ক্রোমোজোম গুলো একদম কোথায় অবস্থান করে? এসে মাঝামাঝি অবস্থান করে, মাঝামাঝি অবস্থান করে। অর্থাৎ মাঝামাঝি অবস্থান, মাঝামাঝি যে অঞ্চলটা, ওই অঞ্চলটার নাম আমরা কি অঞ্চল বলবো? ওই অঞ্চলটার নাম আমরা বলবো হচ্ছে বিষুবীয় অঞ্চল। তাহলে কোন অঞ্চলে অবস্থান করে? বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। চলো মেটাফেজে কি কি লেখা আছে আমরা একটু দেখে আসি। দেখো মেটাফেজ আলটিমেটলি যে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, সো দুই মেরুর মাঝখানে অবস্থান করে। ক্লিয়ার? আচ্ছা, এই পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়। ক্লিয়ার? সবচেয়ে বেশি মোটা ও খাটো হয়। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। কাহিনী শেষ, সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এরপরে কি ফেজ আছে? এরপরে তোমাদের আছে হচ্ছে অ্যানাফেজ। এই অ্যানাফেজ মানে গতি পর্যায় না? অ্যানাফেজ মানে গতি পর্যায় না? আমি একটু লিখে দিই, তোমরা বুঝতে পারবা। দেখো এই যে অ্যানাফেজ, এর মধ্যে এই যে অ্যানা মানে কি? অ্যানাফেজ কি পর্যায়? গতি পর্যায় না? মনে রাখবা যে পর্যায়ে গতি থাকে, গতি থাকলে ওই পর্যায়ে কিন্তু ক্রোমোজোম চলতে পারে। কেন? গতি আছে। আর চলতে পারে মানে কি? ক্রোমোজোম যে চলে ওটাকে সুন্দর ভাষায় আমরা কি বলবো? ক্রোমোজোমীয় চলন। ওকে, এবার তো চলনের সময় আকার আকৃতির পরিবর্তন হয় না? ওরও কিন্তু আকার আকৃতির পরিবর্তন হয়। যে পর্যায়ে গতি থাকবে ওই পর্যায়েই চলবে, ওই পর্যায়ে কিন্তু আকার আকৃতির পরিবর্তন হয়। এই আকার আকৃতির পরিবর্তন 4 ধরনের আছে, ভি, এল, জে, আই। সবাই জানো ভিতে হচ্ছে মেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। এলতে হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। যেতে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, যেতে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। আইতে হচ্ছে টেলোসেন্ট্রিক। সবাই তোমরা এটা জানো, টেলোসেন্ট্রিক। আর অ্যানাফেজ একটা কাহিনী হয়, সে কাহিনীটাকে তোমাদেরকে বোঝাই। ধরো এটা একটা অ্যানাফেজ, এখানে তো নিউক্লিয়াস আর নাই, নিউক্লিয়াস নাই, কারণ নিউক্লিয়াস আর নিউক্লিয়ার সম্পূর্ণ কি? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, তাই না? তো এখানে আলটিমেটলি যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা হচ্ছে, আমরা দেখছিলাম মেটাফেজে, মেটাফেজে আমরা যদি বলি মেটাফেজ, এই মেটাফেজে কি ছিল? এই ক্রোমাটিড গুলো একদম মাঝখানে ছিল না? ছিল না? এখন অ্যানাফেজে যেটা হবে, এই ক্রোমাটিড গুলোর এই যে মাঝখানে যেটা তোমরা দেখতেছো এটা নাম সেন্ট্রোমিয়ার। একদম মিডিলের যেটা এটা নাম কি? সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়ে যাবে। তাহলে অ্যানাফেজে আমি যদি বলি এটা অ্যানাফেজ, অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার সম্পূর্ণ বিভক্ত হয়।
ফলে এই চিত্রটাই কেমন হয়ে যায় জানো? এই দেখো, দেখছো খেলাটা দেখছো মানে কেমন হয়েছে? আগে ছিল হচ্ছে এমন, যখনই সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেছে, তাহলে এটা হয়ে গেছে কেমন? এই যে এমন আর এমন। ক্লিয়ার আমার কথা? বুঝতে পারছো? আর এখানে একটা কথা আছে, সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার পরে দেখবা লেখা আছে যে সেন্ট্রোমিয়ার অলওয়েজ হয় অগ্রগামী। সেন্ট্রোমিয়ার হয় অগ্রগামী। আর যে বাহু দুইটা আছে, এই বাহুদ্বয় হয় অনুগামী। এর মানে বোঝো? একটু বোঝাই দেই। দেখো এটা সেন্ট্রোমিয়ার না, এটা সেন্ট্রোমিয়ার না, দেখো সেন্ট্রোমিয়ার অলওয়েজ সামনের দিকে আগাচ্ছে। দেখো এই যে সেন্ট্রোমিয়ার, এটা বাহুদ্বয়, দেখো এটা অলওয়েজ পাখির ডানার মতো মাথা সামনে আছে, সামনের দিকে আগাচ্ছে। সেন্ট্রোমিয়ার অগ্রগামী, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, আর এই দুইটা বাহু অনুগামী। এদিকেও খেয়াল করে দেখো তো, এই যে সেন্ট্রোমিয়ারটা এটাই কিন্তু সামনের দিকে আগাচ্ছে, বাহু পিছনে আছে, এটাই সামনের দিকে আগাচ্ছে। তাহলে আমি যদি এই চিত্রটা এমন দেই, এই দিলাম, এই দিলাম, এটা কিন্তু সামনের দিকে আগাচ্ছে। আমি যদি এখন এরকম দেই, দেখো তো এরকম, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ এক্ষেত্রে সেন্ট্রোমিয়ার হয়ে গেছে কিন্তু অনুগামী। সেন্ট্রোমিয়ার কেমন হবে? অগ্রগামী। তার মানে কি? এর পিছনে থাকবে বাহু। সেন্ট্রোমিয়ার হয় অগ্রগামী, বাহুদ্বয় হয় অনুগামী। চলো আমরা একটু চিত্র দেখে আসি। এই দেখো, অ্যানাফেজে সেন্ট্রোমিয়ার হচ্ছে অগ্রগামী আর দুইটা বাহু হচ্ছে অনুগামী। এদিকে দেখো সেন্ট্রোমিয়ার অগ্রগামী। ক্লিয়ার? তাহলে অ্যানাফেজ সম্পর্কে কি কি লেখা আছে আমরা লেখাগুলো একটু পড়ে আসি। এই যে সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, গেল সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ক্রোমোজোমের অর্ধেক এক মেরুর দিকে যায়, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে যায়। দেখছো না? অর্ধেক এক মেরুর দিকে যায়, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে যায়। যে এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। সেন্ট্রোমিয়ার থাকে অগ্রগামী, বাহুদ্বয় থাকে অনুগামী। আর চারটা আকার আকৃতি কি কি আছে? VLJI, অর্থাৎ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। ক্লিয়ার? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। কাহিনী শেষ। এন্ড দ্য ভেরি লাস্ট অন টেলোফেজ। টেলোফেজ সম্পর্কে কিছু লেখাপড়ি করা লাগবে না। দেখো এটা হচ্ছে শেষ পর্যায়ে। এখানে প্রোফেজের ঘটনাগুলোর পর্যায়ক্রমিক বিপরীত ঘটনা ঘটে। প্রোফেজে কি হয়েছিল? পানি বিয়োজন, এখানে কি হবে? পানি যোজন। প্রোফেজে কি হয়েছিল? মোটাখাটো, এখানে কি হবে? সরু ও লম্বা। প্রোফেজে কি হয়েছিল? নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্তি ঘটতে শুরু করছিল, মাঝখানে মেটাফেজে বিলুপ্ত ঘটে গেছিল সম্পূর্ণ। টেলোফেজে নতুন করে আবির্ভাব হবে। তাহলে প্রোফেজে তুমি ঠিক যা যা পড়েছো, টেলোফেজ ঠিক তার উল্টা। তাহলে খেয়াল করে দেখো তো, মাইটোসিসের এই 5টা পর্যায় খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি না? তারপরেও যদি তোমাদের বুঝতে কোথাও বিন্দুমাত্র কোনো সমস্যা থাকে, সানজিদ আহমেদ রিয়াজ, আমি আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম সবই এই নামে, আমাকে জাস্ট ইনবক্স করলে আমি তোমাদেরকে বুঝাই দিব। আমাদের যে কোনো টিচার তোমাদের যে কোনো কিছু বুঝিয়ে দেওয়ার জন্য সর্বদা বদ্ধপরিকর। এরপর দেখো আছে মাইটোসিসের গুরুত্ব, ভেরি 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 ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলছিলাম না এই অধ্যায় থেকে কোশ্চেন আউট করে দেওয়া যায়। এই অধ্যায় থেকে মাইটোসিসের পর্যায় আসবেই, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আসবেই ইনশাল্লাহ যদি পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন হয়। আর এই প্রশ্ন হলে ঘ নাম্বারে সাধারণত হয় মাইটোসিসের গুরুত্ব থাকবে, নাহলে মিওসিসের গুরুত্ব থাকবে। এবং মাইটোসিসের গুরুত্ব যদি তুমি এইভাবে বানায় মানে এই রচনার মতো করে লিখে দাও, তুমি জীবনেও চায় 4 পাবা না। যে কোনো গুরুত্বে ফুল মার্ক পাওয়ার একটা নিনজা টেকনিক আছে। আর যে কোনো গুরুত্ব পরীক্ষায় আসলে তোমরা সবাই একজন বিজ্ঞানী হয়ে যাও। তোমরা সবাই কিভাবে বিজ্ঞানী হয়ে যাও? তোমরা এইভাবে লেখো, উদ্দীপকটিকে বিশেষভাবে পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এটি হলো মাইটোসিস। মাইটোসিস সম্পর্কে মাঝখানে বানায় বানায় অনেক কথা লেখার পরে এবার লেখো, উপরোক্ত অসাধারণ আলোচনার মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে জীবজগতে মাইটোসিসের গুরুত্ব অপরিসীম। এভাবে লিখলে তুমি ফুল মার্ক পাবা না। এই যে জিনিসগুলো আছে এগুলাকেই পয়েন্ট আকারে বা হেডলাইন আকারে লিখতে হবে। তুমি বলতে পারবে আমাদের তো হেডলাইন আকারে লেখার নাই বইয়ে। আমি শিখাই দিচ্ছি, টেকনিক শিখাই দিচ্ছি মনে রাখার। জাস্ট ওই হেডলাইনগুলো লিখে ভিতরে একটা করে কথা লিখে দিবা, কাহিনী শেষ। চলো মাইটোসিসের গুরুত্ব, হেডলাইন মনে রাখার টেকনিক শেখাই। তাহলে আমরা এখন কি মনে রাখার টেকনিক শিখবো? মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব মনে রাখার জন্য ছন্দ দিয়ে দিই। হ্যাঁ, মনে রাখবো ইন্ডিয়ার একজন জনপ্রিয় নায়ক দেব, দেবের একজন বন্ধু তার নাম জনি, এবং ওদের একটা বান্ধবী ছিল তার নাম নিপা, যাকে ভালোবেসে সবাই নিপু বলে ডাকতো। এই দেব, জনি এবং নিপু ওরা একটা ব্যবসা করলো, সেই ব্যবসায় ক্ষতি হয়ে গেল। তাহলে দেব, জনি এবং নিপুর ব্যবসায় ক্ষতি হলো না,
এই ক্ষতিগুলো কত টাকার? কোটি টাকার। তাহলে এই গল্পটা মনে রাখবা, দেব, জনি, নিপুর, ক্ষতিগুলো কোটি টাকার। কাহিনী শেষ। দেব, জনি, নিপুর, কার কার কার? দেব, জনি, নিপুর। কিগুলো? ক্ষতিগুলো কত টাকার? কোটি টাকার। গল্প 1 মিনিটে মুখস্থ হয়ে যাবে। দেব, জনি, নিপুর, ক্ষতিগুলো কোটি টাকার। দেব, জনি, নিপুর, ক্ষতিগুলো কোটি টাকার। এর প্রত্যেকটা দিয়ে আমরা মাইটোসিসের এক একটা করে গুরুত্ব মনে রাখতে পারি। হ্যাঁ, এখন দিয়ে কি? দিয়ে হইতেছে যে গুরুত্বটা, সেটা হচ্ছে ওর দেহ গঠন। তাহলে যে কোনো জীব দেহ গঠনের ক্ষেত্রে কোন বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? মাইটোসিস। দিয়ে দেখো বংশবৃদ্ধি। সো আমরা দেহ গঠন করছি মানে বংশবৃদ্ধি করতে পারবো না ইনশাল্লাহ। সো বংশবৃদ্ধি করতে পারবো না ইনশাল্লাহ, ওটাই বলছি, না কিন্তু বলিনি। পারবো না ইনশাল্লাহ, পারবো। তো বংশবৃদ্ধি করতে গেলে দিয়ে বলো তো কি লাগবে? জননাঙ্গ। তো জতে মনে রাখবা জননাঙ্গ সৃষ্টি, এটাও কিন্তু মাইটোসিসের গুরুত্ব। এবং কি জননাঙ্গের মধ্যে যে কোষ থাকে, জনন কোষ, সেই জনন কোষের সংখ্যা বৃদ্ধিও কিন্তু মাইটোসিস করে থাকে। দেখো পরীক্ষায় যদি প্রশ্ন আসে জনন কোষ সৃষ্টিতে কোন বিভাজন ভূমিকা পালন করে? মিওসিস। জনন কোষ সৃষ্টিতে কোন বিভাজন ভূমিকা পালন করে? মিওসিস। আর জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে কোনটা ভূমিকা পালন করে? মাইটোসিস। নিতে দেখো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে না মাইটোসিস? নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে না? কিভাবে? দেখবে একমাত্র মাইটোসিসে নিউক্লিয়াস একবার, ক্রোমোজোম একবার, সাইটোপ্লাজমও একবার বিভাজিত হয়। এমনকি আকার আকৃতি গঠনও একই রকম সমান থাকে। সো ভারসাম্য রক্ষা করে। তখন এই নিপুর কিন্তু আমি একটুখানি ভুল করছি, পুরটা আলাদা লিখতে হতো, আমি লিখে দিচ্ছি আলাদা। পুর, হ্যাঁ। আচ্ছা, দিয়ে আরেকটা কি? এই যে আমাদের নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা করেও মাইটোসিস। নির্দিষ্ট আকার আকৃতি রক্ষা। পুর দিয়ে কোন স্থান যদি কেটে যায়, ওই কোষগুলো যদি ধ্বংস হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তাহলে পুনরুৎপাদন করে মাইটোসিস। ক্ষতি দিয়ে কোনো ক্ষত হলে আমাদের দেহে সেই ক্ষত স্থান পূরণ করে মাইটোসিস। গুলোর দিয়ে, মানে কিন্তু ওই না, হ্যাঁ, গুণগত বৈশিষ্ট্য রক্ষা করে মাইটোসিস। গুণগত বৈশিষ্ট্য রক্ষা করে মাইটোসিস। কোটির দিয়ে ক্রোমোজোমের সমতা রক্ষা করে মাইটোসিস। ক্রোমোজোমের সমতা রক্ষা, এই যে সাইটোপ্লাজমের সমতা রক্ষা, ক্রোমোজোমের সমতা রক্ষা। আর এই যে টাকার না, এই টাকারটা মূলত মাইটোসিসের ভালো গুরুত্ব না, মাইটোসিসের খারাপ গুরুত্ব, অর্থাৎ মাইটোসিসের অপগুরুত্ব। টতে মনে রাখবা যখন অনিয়ন্ত্রিত মাইটোসিস হয় তখন হয় টিউমার, আর টিউমার থেকে পরবর্তীতে হতে পারে ক্যান্সার। সেই দুটো হচ্ছে মাইটোসিসের অপগুরুত্ব। তাহলে মাইটোসিসের যে গুরুত্ব আমি তোমাদেরকে পড়ালাম, যে এই ভিতরে যা যা আছে, বইয়ে যা যা আছে রিডিং পড়বা, দেখবা এইগুলাই আছে সাজায়। তোমরা যদি দেহ গঠন লেখো যে মাইটোসিসের গুরুত্ব ব্যাখ্যা করা হলো, 1 নাম্বার দেহ গঠন লিখলো যে মাইটোসিসের কারণে জীবদেহ গঠিত হয়। স্যাররা না এত খুশি হবে, একটা স্টুডেন্ট সে আলাদা 100 খাতার মধ্যে 90টা খাতা এরকম বানায় বা রচনা লেখা থাকবে, তুমি পয়েন্ট করে লিখছো। অবশ্যই তুমি দেবজনী নিপুর ক্ষতিগুলো কোটি টাকা লিখবা না, ওই পয়েন্টগুলো লিখে একটা করে কথা লিখে দিবা। সো কাহিনী শেষ, ক্লিয়ার? সো এগুলো একটু পড়ে নিবা, এগুলো সবই সেম জিনিস। সো এখন এই যে অনিয়ন্ত্রিত মাইটোসিসের ফলে কি হয়? টিউমার হয় আর ক্যান্সার হয়। সো এগুলো সব একটু পড়ে নিবা, যা যা বলছি ওইগুলাই কিন্তু এর মধ্যে আছে। এবার দেখো মিওসিস। আমরা সবাই জানি মিওসিসের মিওস মানে হচ্ছে কমে যাওয়া, টু লেসেন, হ্রাস পাওয়া, যেটা হ্রাসমূলক বিভাজন না। নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? মিওসিসে 2বার। ক্রোমোজোম কয়বার? 1বার। দেখো মিওসিসে যেহেতু নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, ধরো কথার কথা এটা একটা ডিপ্লয়েড কোনো কোষ, ধরো এটা জনন মাতৃকোষ, যখন 2বার বিভাজিত হবে তখন প্রথমবার দেখো তো কি হবে? এটা হয়ে যাবে এন, এটা হয়ে যাবে এন, তাই না? তাহলে এইখানে নিউক্লিয়াসের কত নাম্বার বার বিভাজন হয়েছে? নিউক্লিয়াসের প্রথম বিভাজন হয়েছে না? এই জন্য কিন্তু এটাকে বলা হয় মিওসিস 1। তাহলে বলো মিওসিসে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? মিওসিসে নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়। এর মধ্যে প্রথমবার যখন মিওসিসে নিউক্লিয়াস বিভাজিত হয় তখন তাকে বলা হয় মিওসিস 1। এবং ওইবারই কিন্তু দেখো মাতৃকোষ থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কিন্তু দেখো যখন নিউক্লিয়াস দ্বিতীয়বার বিভাজিত হয় তখন কিন্তু আর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় না, একদম সমানই কিন্তু থাকে। খেয়াল করছো? সমানই কিন্তু থাকে। তাহলে এখানে এটা নিউক্লিয়াস দ্বিতীয়বার বিভাজিত হয়েছে, এই জন্য এটার নাম কি? মিওসিস 2। তাহলে বলতো মিওসিসকে যে আমরা আসলে সমীকরণ হ্রাসমূলক বিভাজন বলি, মিওসিস কোনটাতে আসলে হ্রাসটা পায়, কোনটাতে কমে যায়? সেটা হচ্ছে মিওসিস 1। তাহলে দেখো আলটিমেটলি এই মিওসিস 1টাই কিন্তু কি মূলক বিভাজন? এই মিওসিস 1টাই কিন্তু হচ্ছে হ্রাসমূলক বিভাজন। বাট খেয়াল করে দেখো তো মিওসিস 2-এ সেখানে নিউক্লিয়াস কি মাতৃকোষ থেকে অপত্য কোষে অর্ধেক হয়েছে না? সেম আছে, সেম আছে না? এই জন্য মিওসিস 2-কে কিন্তু আমরা বলবো সমীকরণিক বিভাজন। তাহলে বলতো কোন মিওসিস মাইটোসিসের মতো? মিওসিস 2।
তাহলে কি বলছে দেখো, মিওসিস একটি বিশেষ ধরনের কোষ বিভাজন, মিওসিস একটি বিশেষ ধরনের কোষ বিভাজন যা যৌন জননকারী জীবের আমাদের জনন কোষ সৃষ্টিতে ভূমিকা পালন করে। জনন কোষ মূলত দুইটা, একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। তাহলে মিওসিস মূলত আমাদের কি কোষ সৃষ্টিতে ভূমিকা পালন করে? জনন কোষ সৃষ্টিতে ভূমিকা কিন্তু আমাদের পালন করে। ক্লিয়ার? আচ্ছা, এবং একটা কথা মনে রাখবা, মিওসিসের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। প্রথমবার যখন নিউক্লিয়াস বিভাজিত হয় তখন মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, এবং দ্বিতীয়বার যখন বিভাজিত হয় তখন কিন্তু মাতৃকোষের অর্ধেক হয় না, সমানভাবে থাকে, সমান থাকে। ক্লিয়ার? দ্বিতীয়বার দেখো কি থাকে, সমান থাকে। এই জন্য প্রথমটাকে কিন্তু আমরা বলবো হ্রাসমূলক বিভাজন এবং দ্বিতীয়টাকে আমরা কিন্তু বলবো সমীকরণিক বিভাজন। ক্লিয়ার? আচ্ছা, ওভারঅল মিওসিসকে আমরা কি মূলক বিভাজন বলবো? হ্রাসমূলক বিভাজন বলবো। নেক্সটে আসো, এই যে মিওসিস দেখো, এই যে এখানে 2n ছিল, প্রথমবার অর্ধেক অর্ধেক হয়ে গেছে, পরের বার দেখো সমান সমানই আছে। তারপর তো একবার মিওসিসের মাধ্যমে টোটাল কয়টা অপত্যকোষ তৈরি হয়? 4টা। 1 2, এই যে এখানে হয়ে গেল 1 2 3 4 ফাইনালি। তাহলে মিওসিসের মাধ্যমে টোটাল 4টা অপত্যকোষ তৈরি হয়, আর মাইটোসিসের মাধ্যমে 2টা অপত্যকোষ তৈরি হয়। ওকে, এই তো। আর এই যে ক্রোমোজোম সংখ্যা যখন অর্ধেক হয়ে যায়, অর্ধেক মানে হ্যাপ্লয়েড, n, হ্যাপ্লস মানে 1, পড়িয়ে দিয়েছি। এই যে দেখো, সো জনন মাতৃকোষ, এই যে 2n, 2n ছিল এটা দেহকোষ, দেহকোষ থেকে, বা ধরো এটা জনন মাতৃকোষই ধরো, জনন মাতৃকোষও 2n থেকে দেখো মিওসিস যখন হয়েছে এটা n হয়ে গেছে, ধরো এটা ডিম্বাণু, আর এটা 2n থেকে যখন n হয়ে গেছে ধরো এটা শুক্রাণু। শুক্রাণু আর ডিম্বাণু আবার যখন মিলন ঘটাবে তখন আবার হচ্ছে জাইগোট, এটা 2n। এগুলো তোমরা সবাই জানো আল্লাহর রহমতে। ওকে, এখন দেখো এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে মিওসিসের গুরুত্ব। সো আমি তোমাদেরকে যেমন মাইটোসিসের গুরুত্ব পড়িয়েছি, ঠিক তেমনি আমি তোমাদেরকে কিন্তু মিওসিসের গুরুত্বটাও কিন্তু পড়িয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, সো আগে আমি তোমাদেরকে মিওসিসের গুরুত্বটা পড়িয়ে দিয়ে আসি। সো বইয়ে যেহেতু তোমাদের এইভাবে লেখা নাই, সো হেডলাইন দিয়ে নাও, মিওসিসের গুরুত্ব। হেডলাইনগুলো কিভাবে মনে রাখবে একটা টেকনিক দিয়ে দিচ্ছি। মিওসিসের গুরুত্ব, এখানে একটা গল্প মনে রাখবা। একটা ছেলে ছিল, ছেলেটার নাম হচ্ছে অভি। এই অভি কি নিয়ে কাজ করতো? সে প্রজাতির বৈচিত্র্য নিয়ে কাজ করতো। সে জেনেটিক্সে পড়তো, প্রজাতির বৈচিত্র্য নিয়ে কাজ করতো। সো অভি কি করলো, এই প্রজাতির বৈচিত্র্যের জন্য একবার প্রজাতির বৈচিত্র্যের যে জনক তার নাম মেন্ডেল, সেই মেন্ডেলের কাছে গেল। তাহলে বলো, অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য কার কাছে গেল? মেন্ডেলের কাছে গেল। গল্পটা খুব ইজি না? বলো, ছেলেটার নাম কি? অভি। কিসের জন্য? প্রজাতির বৈচিত্র্য সম্পর্কে শেখার জন্য। কার কাছে গেল? মেন্ডেলের কাছে গেল। কয়েকবার বলো তো, অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল, অভি প্রজাতির বৈচিত্র্যের জন্য মেন্ডেলের কাছে গেল। এই অভি দিয়ে মনে রাখবা অভিব্যক্তি। এই যে এক একজন ব্যক্তির এক এক রকম পার্সোনালিটি থাকে না, ব্যক্তিত্ব থাকে না, এটাই হচ্ছে অভিব্যক্তি। এটা মিওসিসের কারণে হয়। প্রজাতির দিয়ে মনে রাখবা প্রজাতির নিজস্বতা বা স্বকীয়তা বজায় রাখা। তার মানে একটা মানুষের যে বাচ্চা হবে, দেখবে একটা মানুষের মতো একটা ব্যাপার স্যাপার থাকে, কুকুরের বাচ্চার কুকুরের মতো ব্যাপার স্যাপার থাকে, বিলাইয়ের বাচ্চার বিলাইয়ের মতো ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, তো প্রজাতির স্বকীয়তা বজায় রাখা, প্রজাতির স্বকীয়তা বজায় রাখা। বৈচিত্র্য দিয়ে কি সৃষ্টি? বৈচিত্র্য সৃষ্টি। এবং সবার মধ্যে কিন্তু একই ফ্যামিলির হলেও চেহারার একটু বৈচিত্র্য থাকে, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু তাই। সেই বৈচিত্র্য সৃষ্টিতেও মিওসিসের গুরুত্ব রয়েছে। জন্য জন দিয়ে বলতো কি কোষ সৃষ্টি? এক্স্যাক্টলি, জনন কোষ সৃষ্টি। মেন্ডেলের দিয়ে বলতো কি সূত্র? মেন্ডেলের সূত্র। তার মানে মেন্ডেল যে তার 2টা সূত্র আবিষ্কার করেছিল, ওই 2টা সূত্রই কিন্তু মিওসিসের উপর ভিত্তি করে দাঁড়িয়েছিল। মিওসিস না থাকলে মেন্ডেলের সূত্র আবিষ্কার করা সম্ভবই হতো না। যদিও মেন্ডেল মিওসিস কি এটা জানতো না, বাট সে যে সিস্টেমের উপর বেস করে এটা করছে সেটা পুরোটাই কিন্তু কি ছিল? মিওসিস ছিল। সো মেন্ডেলের সূত্র ও মিওসিসের গুরুত্ব। কাছের ক দিয়ে অবশ্যই ক্রোমোজোম। সো মাইটোসিসে পড়ছিলাম, মাইটোসিস ক্রোমোজোমের সমতা রক্ষা করে, আর মিওসিস কি করবে? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখবে। মিওসিস কি করবে? ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখবে। হ্যাঁ, ধ্রুব রাখে। আর গ্যালোর গ দিয়ে কি সৃষ্টি? গ্যালোর গ দিয়ে গ্যামিট সৃষ্টি। তো জানো গ্যামিট হয় 2টা, একটা হয় শুক্রাণু, একটা হয় ডিম্বাণু। তাহলে অবশ্যই মিওসিস শুক্রাণু ডিম্বাণু সৃষ্টিতে ভূমিকা পালন করে। এগুলো মনে রাখার ট্রাই করবা ইনশাল্লাহ। এবার আসো মাইটোসিস এবং মিওসিসের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য তোমরা সবাই মোটামুটি জানো। এগুলো তোমাদেরকে আলাদা করে আর বলার কিছু নাই। একটাই সমান থাকে, একটা সমান থাকে না। একটা সমীকরণিক বিভাজন, একটা হ্রাসমূলক বিভাজন, একটা নিউক্লিয়াস 2বার বিভাজিত হয়, একটা নিউক্লিয়াস 1বার বিভাজিত হয়। হ্যাঁ, এইগুলা জাস্ট পড়ার চেষ্টা করো, সবই ইজি, স্লাইড কিন্তু দেওয়া থাকবে। এখন আসো আমরা টপ 10 সিকিউ, প্রত্যেকটা অধ্যায়ের শেষে টপ 10 সিকিউ কিন্তু আমরা দিয়ে থাকি। মূলটা আলটিমেটলি আমি তোমাদেরকে অধ্যায়গুলো এমনভাবেই পড়াই যেন তোমাদেরকে প্রত্যেকটা সিকিউ তুমি নিজের থেকেই সবকিছু পারো, তোমার কোনো সিকিউ আমার আলাদা করে ব্যাখ্যা করা না লাগে। তারপরেও আমরা 10টা করে সিকিউ এমনভাবে তোমাদেরকে সাজেশন দিব যার বাইরে ইনশাল্লাহ কোনো কিছু আসবে না। এবং তোমাদেরকে যে পুরোটা আমি পড়িয়েছি, দেখবে একটা সিকিউ যখন তোমাকে আমি এক এক করে বলতে যাব, তখন তুমি প্রত্যেকটা দেখবে যে প্রত্যেকটা সিকিউ তুমি অলরেডি জানো। যেমন আমি তোমাদেরকে পড়াইছি, দেখো ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্ত্র কি জিনিস পড়াইছি না? ওই যে ক্রোমাটিডগুলোকে
সেন্ট্রিওলের সাথে কি বলে স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত করে, আকর্ষণ দ্বারা যুক্ত করতে হয় না, ফাইবার দ্বারা যুক্ত করে, এবং আকর্ষণ মানে কি অ্যাট্রাকশন থেকে ট্রাকশন বা আকর্ষণ তন্তু। এই যে টিউমার সৃষ্টির কারণ কি? অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার সৃষ্টি হয়। তুমি ডিটেলস পড়িয়ে দিয়েছি। উল্লেখিত প্রথম অংশের কোষ বিভাজনটি চতুর্থ পর্যায়ে ব্যাখ্যা করো। তোমরা দেখেই বুঝতে পারবা। আমরা জানি মাইটোসিস এর কথা বলা হয়েছে এখানে। মাইটোসিসে 5টা পর্যায় আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। যার মধ্যে অ্যানাফেজ তোমাদেরকে সবকিছু কিন্তু ডিটেলসে ব্যাখ্যা করে আসছি। তো এখানে চতুর্থ পর্যায়ে বলতে অ্যানাফেজ আসছে, চিত্র সহ তোমাদেরকে আঁকিয়ে দিয়েছি, চিত্র সহ তুমি কিন্তু ইনশাআল্লাহ এটা ব্যাখ্যা করে দিবা, কাহিনী শেষ। এবার দেখো দ্বিতীয় অংশের যে বিভাজন, এটা প্রজাতির বৈচিত্র্য সৃষ্টি করে। খেয়াল করো এখানে যে 2টা জিনিস বলছে, এর মধ্যে একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। এই বৈচিত্র্য সৃষ্টিতে কে ভূমিকা পালন করে? বৈচিত্র্য সৃষ্টিতে মিওসিস ভূমিকা পালন করে না? তাহলে এখানে ওর বিশ্লেষণ করতে বলছে, ওর গুরুত্ব লিখে দিবা, কাহিনী শেষ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি হয়েছে? ইন্টারফেস কি? পড়াইছি না ইন্টারফেস কি? 2টা বিভাজন পর্যায় বা মাইটোটিক ফেজের মধ্যবর্তী অবিভাজনরত যে অংশ, প্রস্তুতিমূলক যে পর্যায়, সেটা হচ্ছে ইন্টারফেস। আচ্ছা, মানবদের টিউমার সৃষ্টি হওয়ার কারণ কি? টিউমার কেন সৃষ্টি হয়? যখন মাইটোসিস তার কোষচক্র তার নিয়ন্ত্রণ হারায়, তখন অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজন হয়। ওই অনিয়ন্ত্রিত মাইটোসিস বিভাজনের ফলে প্রথমে টিউমার হয়, টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সার হয়। আচ্ছা, উদ্দীপকের কোষ বিভাজনের বি ধাপে কি ঘটেছে? বি ধাপটা কি খেয়াল করো। এই যে বি যে ধাপটা, খুবই সুন্দর। এই বি ধাপটা আসলে কি বলতো? এই যে এ, বি, সি, 4টা জিনিস বলি। ক্রোমোজোমের বিভিন্ন পরিবর্তন ধাপ এ থেকে সি সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে। এ থেকে সি সৃষ্টিতে। ও আচ্ছা, এখানে সবকিছুতে আসলে স্পিন্ডল যন্ত্র তৈরির কথা বলছে। তো খেয়াল করে দেখো, উদ্দীপকের কোষ বিভাজনের বি ধাপে কি ঘটে? বি ধাপটা আসলে কি? বি ধাপটা আলটিমেটলি তোমার একদম দেখো এখানে মাঝখানে আছে না? মাঝখানে আছে না এটা? ও এটা স্পিন্ডল যন্ত্র বোঝাচ্ছে না? সো এটা আলটিমেটলি তোমার প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে কি ঘটছে তুমি জানো না? মেটাফেজে কি ঘটছে তুমি জানো না? সো একটু এগুলা বই থেকে দেখে ফেলবা। নেক্সট আসো কি বলছে দেখো, ইন্টারফেস কি তুমি অলরেডি জানো। আচ্ছা, এই যে এটা কিন্তু 12 অধ্যায়ের প্রশ্ন, আমরা 12 অধ্যায় শিখবো। এক্স ধাপ কোনটা? এক্স ধাপ হইতাছে এই যে এটা আলটিমেটলি কি বলো? এটা আলটিমেটলি মাইটোসিস। তাহলে মাইটোসিসের শেষ ধাপে কি ঘটে তুমি পারবা না? আর 2 নাম্বারটা হলো কি করছে? বৈচিত্র্য সৃষ্টি ও প্রজাতি টিকে রাখতে এটার গুরুত্ব কি বা কোনটা মুখ্য, কোনটা ভূমিকা পালন করে? মিওসিস ভূমিকা পালন করে না বৈচিত্র্য সৃষ্টিতে, সজ্ঞতা সৃষ্টিতে? সো এটা হবে মিওসিস। ওটা মিওসিসের গুরুত্বটা ব্যাখ্যা করে দিবা। সো এইভাবে দেখো পরেরটা কি, প্রোটোপ্লাজম কাকে বলে? এটা এই অধ্যায়ের প্রশ্ন না। রক্তকে এটা এই অধ্যায়ের প্রশ্ন না। যে চিত্র এ এর যে অঙ্গাণু আছে, অঙ্গাণুটি বি প্রক্রিয়া কি ভূমিকা পালন করে? ও আচ্ছা, খুব ইজি। এ হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল কি করে? সেন্ট্রিওল স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে ভূমিকা পালন করে না? সো ওইটাই ব্যাখ্যা করে দিবা এখানে সুন্দর করে। নেক্সটে কি আছে দেখো, নেক্সট একটা কোশ্চেন দিয়ে দিয়েছি, আকর্ষণ তন্তু কি তোমরা জানো? মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তিঘর বলা হয়? এটা 2 অধ্যায়ের জিনিস, ঠিক আছে? চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে বিরাজমান পার্থক্যগুলা করো। চিত্র 1 হইতাছে মাইটোসিস, চিত্র 2 হইতাছে মিওসিস। সো মাইটোসিস আর মিওসিসের মধ্যে পার্থক্য লিখে দিবা। আচ্ছা, চিত্র 2 প্রজাতিটি বৈচিত্র্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে কি চিত্র 2 কি বৈচিত্র্য সৃষ্টি করতে সাহায্য করে? মিওসিস। তাহলে মিওসিসের সকল গুরুত্ব কিন্তু লিখে দিবা, কাহিনী শেষ। নেক্সট কি আছে দেখো, সাইটোকাইনেসিস কি? সাইটোপ্লাজমের বিভাজন। এটাও কিন্তু 12 অধ্যায়ের প্রশ্ন। উদ্দীপকের উল্লেখিত ধাপটি সচিত্র ব্যাখ্যা করো। ধাপ বলতে কি এখানে মাইটোসিসের ধাপ বোঝাইছে, তো মাইটোসিসের ধাপ ব্যাখ্যা করে দিবা। এবং ফাইনালি দেখো কি বলছে, উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে না ঘটলে জীবদেহে কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, কি বলছে খেয়াল করো, উচ্চ শ্রেণীর জীবে দৈহিক বৃদ্ধি ও পরিবর্তনের জন্য এক ধরনের বিভাজন ঘটে, এটা হচ্ছে মাইটোসিস। ওকে, এই মাইটোসিস যদি ঠিক মতো না ঘটে তাহলে কি হবে? টিউমার ক্যান্সার হবে। ওইটা ব্যাখ্যা করে দিবা, কাহিনী শেষ। ওকে, সো সেম কোশ্চেন, সবই সেম। তোমাদেরকে টপ 10টা কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। এই 10টা কোশ্চেনে দেখবা প্রত্যেকটা কোশ্চেন তুমি বোঝার ট্রাই করবা যে আমি ভিতরে যা ব্যাখ্যা পড়িয়ে এসেছি ওইগুলাই সব আসছে, এবং ওর বাইরে কখনো কিছু আসবে না ইনশাল্লাহ। সো এই ছিল আমাদের কোষ বিভাজন অধ্যায়ের বিস্তারিত আলোচনা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।